হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমরা ভূগোল বিষয় সম্পর্কে বেশ কিছুদিন ধরে আলোচনা করছি। তোমাদের সবাই ভালো লাগছে তো? আচ্ছা, দেখো, আমরা বিগত বেশ কিছু ক্লাসে যা কিছু আলোচনা করেছি, আমরা আলোচনার মধ্যে মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর, বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কিভাবে তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, লিখলে তাহলে তোমরা সম্পূর্ণভাবে সেই প্রশ্নের সঠিক মার্কস পেতে পারো, সেই সম্পর্কে আমরা অনেকবার আলোচনা করেছি, বলেছি। এবং যেটা তোমাদেরকে বলে থাকি সেটা হচ্ছে, তোমরা এই যে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তোমাদেরকে যদি তোমরা খুব ভালোভাবে অভ্যাস করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই শর্ট প্রশ্নগুলো কোথাও নাম্বার কাটার মতো জায়গা কোথাও থাকবে না। এবং তোমরা খুব সুন্দরভাবে প্রস্তুতি নিলে পরীক্ষার সময় তোমাদের কিন্তু ব্যাপক পরিমাণে একটা প্রেশার আসবে না, তোমরা অনেকটাই রিলিফ পাবে। তাহলে তোমরা বারবার অভ্যাস করতে থাকলে কি হয়, সেই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে, তাই তো? তো আমরা দেখো, অনেকগুলো অধ্যায় আমরা আলোচনা করেছি এই দশম শ্রেণীর। তো দশম শ্রেণীর আমরা বিগত ক্লাসে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব 1, প্রশ্নোত্তর পর্ব 2 এই সম্পর্কে আমরা মাল্টিপল চয়েস প্রশ্ন, শূন্যস্থান পূরণ, 2-1 কথায় উত্তর দাও, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, এরকম ভাবে আমরা অনেকগুলো প্রশ্নোত্তর সমাধান করেছি, তাই না? তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আরো একটা চ্যাপ্টার অধ্যায় আমরা আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, যেটা বাস্তবের সাথে ওতপ্রোতভাবে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। শুধুমাত্র এই অধ্যায়টাই নয়, তবে এটা আমাদের একদম নিজস্ব হাতের দ্বারা বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে মানুষের দ্বারা। ভূগোলের প্রত্যেকটি অধ্যায় আমাদের বাস্তবসম্মত জ্ঞান দেয়, বাস্তবসম্মত আমরা জ্ঞান অর্জন করতে পারি, ধারণা দেয়, আমরা বুঝতে পারি, পরিবেশ সম্বন্ধে আমাদের ধারণা জন্মায়, বিভিন্ন আবহাওয়া জলবায়ু সম্বন্ধে ধারণা আমাদের জন্মায়, তাই না? তো এই বর্জ্য ব্যবস্থাপনার, আজকে আমরা বর্জ্য ব্যবস্থাপনার প্রশ্নোত্তর পর্ব সেই সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তো এই বর্জ্য ব্যবস্থাপনার আজকে আমরা এই যে বিভিন্ন বই থেকে অনুশীলনী আমরা প্র্যাকটিস করব, কয়েকটা ভাগে আমরা ভাগ করে নিয়েছি, অর্থাৎ দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আজকে আমরা যে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো হয়, সেই এমসিকিউ টাইপ প্রশ্ন, তার সাথে ম্যাচিং পার্টস, অর্থাৎ কলাম এ আর কলাম বি, বাম স্তম্ভ ডান স্তম্ভ, যেটা মিল করতে হয়, আর অল্প কিছু শূন্যস্থান পূরণ আমরা আজকের আলোচনা করব, ঠিক আছে? তো আমি বিগত দিনের মতো আজকেও তোমাদেরকে বলবো, তোমরা খুব ভালোভাবে ক্লাসটা মনোযোগ সহকারে শোনো। হ্যাঁ, অবশ্যই তোমাদের একবার এই আলোচনা খুব ভালোভাবে দীর্ঘমেয়াদী আলোচনা আমরা ইতিমধ্যে করে ফেলেছি, কিন্তু আজকের প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে খাতায় নোট ডাউন করে নাও। যদি ভবিষ্যতে বা যে কোনো টাইমে তোমরা যদি এই অধ্যায় সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি তোমাদের জানতে হয়, বুঝতে হয়, তাহলে সে খাতাটা বার করলেই কিন্তু এক জায়গাতে অনুশীলন ভিত্তিক সব প্রশ্নগুলো পেয়ে যাবে। এবং তোমরা যখন টেস্ট পেপার সলভ করবে, এই অনুশীলন ভিত্তিক প্রশ্নগুলো যদি তোমাদের খুব ভালোভাবে জানা হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথাই নয়। সেই জন্য প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী আমরা খুব ভালোভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছি, বারবার জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। কারণ এই অনুশীলনীতে যেমন ধরনের প্রশ্ন আসে, সেগুলোই কিন্তু মাধ্যমিক পরীক্ষা বা বোর্ড এক্সামে, স্কুলের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসে বা এসে থাকে, ঠিক আছে? তাহলে আজকের যে আলোচনা, সে আলোচনা আমরা আজকে শুরু করতে পারি এবার, ঠিক আছে? তাহলে সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। আমি তোমাদেরকে একটা করে প্রশ্ন করব,
তোমরা সেই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, সঠিক উত্তরই দেবে, কারণ তোমরা বেশ কয়েকবার পড়েছো পাঠ্যপুস্তক থেকে এগুলো, তোমাদের প্রত্যেকদিন পড়ার শেষে জিজ্ঞাসাও করেছি আমি। ঠিক আছে, তো দশম শ্রেণীর আজকে আমরা চতুর্থ অধ্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা, সেই বর্জ্য ব্যবস্থাপনার আজকে প্রশ্নোত্তর যে রয়েছে, এই প্রশ্নোত্তর আমরা আজকে আলোচনা করব, 1 নম্বর পার্ট। ঠিক আছে, হ্যাঁ, সবাই নোট ডাউন করে নেবে কিন্তু প্রশ্নগুলো অবশ্যই করে। এবং যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় যে স্যার এই প্রশ্নের উত্তরটা কেন এইটা হলো ওইটা নয়, আমাকে কিন্তু নিঃসংকোচে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের অবশ্যই সেই প্রশ্নের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমেই যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সেটা কি রয়েছে যে এমসিকিউ টাইপ প্রশ্ন, যেটা আমরা বলি মাল্টিপল চয়েস কোশ্চেন, তাই না? আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আমরা বলছি, আর প্রশ্নটা ভালো করে মনোযোগ সহকারে শুনবে, তারপর তোমরা সেখান থেকে নির্দিষ্টভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যে প্রদত্ত কোন বজ্র পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য? তাহলে আমাকে বলছে এই অপশনগুলোর মধ্যে কোনটা জৈব অভঙ্গুর বর্জ্য। জৈব অভঙ্গুর বর্জ্য আগে কাকে বলা হয়, কেউ একজন আমাকে একটু বলো তো। হ্যাঁ, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, তার মানে যে বর্জ্য পদার্থগুলো সহজে বিশ্লেষিত হয় না, পরিবেশে মিশতে পারে না, তাই তো, সেই ধরনের বর্জ্য পদার্থকে আমরা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বলে থাকি। তো এখানে অপশনগুলো দিয়েছে প্লাস্টিক জাত বর্জ্য, মানে প্লাস্টিক বর্জ্য, কৃত্রিম রবার বর্জ্য, অ্যালুমিনিয়াম পাত, এবং লাস্ট বলছে সবগুলি প্রযোজ্য। তো তোমাদের এইখান থেকে কোন অপশনটা মনে হচ্ছে? প্লাস্টিক বর্জ্য কি সহজে পরিবেশে মিশতে পারে না, দীর্ঘদিন একই থাকে। কৃত্রিম রবার বর্জ্য, শুধুমাত্র রবার কিন্তু বলা হয়নি, কৃত্রিম রবার বর্জ্য মানে যেটাকে গাছ থেকে রবার সংগ্রহ করে কৃত্রিম উপায়ে আবার নতুন করে রবার প্রস্তুত করা হয়, সেটাই বলা হয়েছে। আর অ্যালুমিনিয়াম পাত মানে একটা ধাতব পদার্থ। তাহলে এই তিনটি পদার্থই কিন্তু একই ধরনের বর্জ্য পদার্থ, যা পরিবেশে সহজে মিশতে পারে না, বা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ আমরা বলতে পারি। তাহলে সঠিক উত্তরটি এখানটায় কি হলো? একদম ঠিক, এখানে সঠিক উত্তরটি হলো সবগুলি প্রযোজ্য, তাই তো? আচ্ছা, 2 নম্বর বলা হচ্ছে মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্টি হয় এমন একটি রোগের নাম করো। তাহলে জল থেকে মানে জলবাহিত একটা রোগের নাম জিজ্ঞাসা করা হয়েছে। 1 নম্বর বলা হচ্ছে আমাশয়, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, দৃষ্টিহীনতা। দৃষ্টিহীনতা কি ধরনের রোগ? চোখের রোগ, চোখের সমস্যাজনিত রোগ। ফুসফুসের ক্যান্সার, ফুসফুসে হয়, ফুসফুসে ওটা লাংস, যেটা হাঁপানি শ্বাসকষ্টের জন্য হয়। তাহলে দেখো এই তিনটি রোগ কোনোটাই কিন্তু জলের সঙ্গে মানে প্রত্যক্ষভাবে সম্পর্কিত নয়, তাই না? তাহলে কি পড়ে থাকলো? আমাশয়। তো আমরা জানি আমাশয় শরীরে যদি আমাদের কোনো দূষিত জল বা জলের ডিহাইড্রেশন হয়ে যায়, তখন কিন্তু এই আমাশয় হতে পারে যে কোনো ব্যক্তির। তাহলে সঠিক উত্তর কি হলো? আমাশয়। উত্তর হচ্ছে আমাশয়। ঠিক আছে, তোমরা একদম দুটো প্রশ্নের দুটোই সঠিকভাবে উত্তর দিয়েছো। আচ্ছা, এবার বলা হচ্ছে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় কি? পরিশ্রাবক ঘূর্ণায়ন, তাড়িতিক অধঃক্ষেপক, স্ক্রাবার, আর আস্তরণযুক্ত অ্যালুমিনা। তাহলে যানবাহনের কার্বন কণা, অর্থাৎ এই যে আমাদের বড় বড় লরি, বাস, ট্রাক্টর, যে জিনিসগুলো চলে, দেখবে এইগুলো যে সাইলেন্সার লাগানো হয় বা যখন ধোঁয়া নির্গত হয়, দেখবে
যেগুলো পুরাতন গাড়ি সেখান থেকে খুব দূষিত কালো ধোঁয়া পরিবেশে নির্গত হয়। কিন্তু উন্নত প্রযুক্তির যে গাড়িগুলো সেগুলো ধোঁয়া কিন্তু সেইভাবে বের হয় কিন্তু বোঝা যায় না, খুব সামান্য পরিমাণে বের হয়। তো এই কার্বন কণাগুলোকে নির্গমন করার জন্য একটা নির্দিষ্ট উন্নত প্রযুক্তির একটা ফিল্টার ব্যবহার করা হয়, সেটার নাম জানতে চেয়েছে। তো সেটা কি বলা হয়? সেটাকে স্ক্রাবার বলা হয়। একদম সঠিক, সঠিক উত্তর তাহলে কি? স্ক্রাবার। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জীববৈচিত্র্য কি হয়? যদি এই যে বর্জ্য ব্যবস্থাপনা, যেগুলোকে আমরা বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনার যে বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ প্রথমে বর্জ্য পৃথকীকরণ করতে হবে, তারপর সেটাকে ভরাটকরণ করতে হবে, আলাদা করতে হবে, আমরা আবার তাকে আবার পুনর্ব্যবহার করতে, বিভিন্ন রকমের যে পদ্ধতিগুলো রয়েছে, যদি এটা সঠিকভাবে না হয় তাহলে পরিবেশ কি হবে? পরিবেশ দিনের পর দিন আরো দূষিত হতে থাকবে। তাহলে পরিবেশ যদি দূষিত হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, তাহলে জীববৈচিত্র্যের কি পরিবর্তন হবে বলে তোমাদের মনে হয়? জীববৈচিত্র্য কি আরো ভালো হবে? আরো জীববৈচিত্র্যের যে পরিমাণ সেটা কি হ্রাস পেয়ে যাবে? একই থাকবে? না বোঝা যাবে না, কোনটা হবে? একদম ঠিক, সঠিক উত্তর বলেছ, জীববৈচিত্র্য আরো ধীরে ধীরে হ্রাস পায়। কারণ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যদি পরিবেশের দূষণ অতিরিক্ত পরিমাণে বাড়তে থাকে, বা এই যে কোনো একটা খাদ্য শৃঙ্খলের, যদি একটা খাদ্য শৃঙ্খলের একটা স্তর যদি নষ্ট হয়ে যায়, তাহলে তখন কিন্তু জীববৈচিত্র্য আর সঠিকভাবে লক্ষ্য করা যায় না, এটা হ্রাস পেয়ে যায়, তাই তো? তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে, কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় কি এর মধ্যে? জৈব সার, রাসায়নিক সার, উচ্চ ফলনশীল বীজ, শিল্পজাত পদার্থ। তাহলে কম্পোস্টিং পদ্ধতিতে রাসায়নিক সার কি উৎপন্ন হয়? হয় না, কারণ রাসায়নিক জিনিস দিয়ে রাসায়নিক সার উৎপাদন হবে। উচ্চ ফলনশীল বীজ, না এটাও হয় না। শিল্পজাত পদার্থ, এটা বড় বড় কলকারখানায় হয়। তাহলে কি হয়? জৈব সার, কম্পোস্টিং পদ্ধতিতে জৈব সার উৎপাদন করা যায়, যে পদ্ধতিটিকে বলা হয় কম্পোস্টিং। ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে যে প্রশ্নটা পড়লাম, প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি জৈব অবঙ্গুর বর্জ্য পদার্থ? এখানে অপশানে যে কটি রয়েছে সব কটি হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কি? আমাশয়। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় কি? স্ক্রাবার। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জীববৈচিত্র্য কি হয়? হ্রাস পায়। কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় কি? জৈব সার। ঠিক আছে, তো সবাই বুঝতে পারলে? আচ্ছা, পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেটা আমরা দেখে নিই একটু। বলা হচ্ছে, ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয় কোন রাজ্যে বা কোন শহরে? এখানে অনেকগুলো শহরের নাম বলেছে, কলকাতা, দিল্লিতে, মুম্বাইতে, গুজরাটে। দেখো বাদবাকি সব রাজ্যের নাম বলেছে, এটা কলকাতা শহর। তো ক্লিন সিটি, এই যে ক্লিন সিটি অর্থাৎ শহর পরিষ্কার পরিচ্ছন্নতার যে একটা ক্যাম্পেন নেম থাকে, তো প্রজেক্ট নেম থাকে, তো ক্লিন সিটি দেখবে আমাদের কলকাতা কর্পোরেশনের বিভিন্ন যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে বা বিভিন্ন যে গাড়ি রাখা জায়গাগুলো থাকে, সেখানটায় কিন্তু এই লেখাটি লেখা থাকে ক্লিন সিটি, অর্থাৎ এটা কলকাতা শহরের একটা স্লোগান আমরা বলতে পারি। একদম সঠিক উত্তর বলেছো, কলকাতা হচ্ছে ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয় কলকাতায়। ঠিক আছে, একটি তেজস্ক্রিয় বর্জ্য হলো ড্যাশ, অর্থাৎ অনেকগুলো অপশন দিয়েছে, সবজির খোসা, ইনজেকশন সিরিঞ্জ, ইউরেনিয়াম, আর সাবান ধোয়া জল। কি হচ্ছে তাহলে? এটি তেজস্ক্রিয়, সবজির খোসা কি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ? নয়। ইনজেকশন সিরিজ, এটা চিকিৎসা সংক্রান্ত সংক্রমিত একটা বর্জ্য পদার্থ। ইউরেনিয়াম, হ্যাঁ এইটা তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ, পারমাণবিক একটা অংশ বলা যেতে পারে। আর সাবান ধোয়া জল, এটা
তরলজাত পদার্থ। সঠিক উত্তর কি হচ্ছে? ইউরেনিয়াম। ভেরি গুড। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কি? বজ্রের পুনর্ব্যবহার, তার মানে রিইউজ আমরা বলতে পারি, পুনর্নবীকরণ, আর বজ্রের পরিমাণগত হ্রাস, তাই তো? তাহলে সবকটি এগুলি কি বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি? তোমাদের কি মনে হচ্ছে? বজ্র ব্যবস্থাপনার এগুলো পদ্ধতি, কারণ এগুলো যদি আমরা করতে পারি, কোনো বর্জ্যের পুনর্ব্যবহার, পুনরায় ইউজ করতে পারি যে কোনো জিনিস, বারবার ফেলে না দিয়ে, যেমন সবজির খোসাকে আমরা আবার পশু খাদ্য হিসেবে ব্যবহার করতে পারছি, ঠিক আছে? বর্জ্যের পুনর্নবীকরণ, নতুন করে আবার আমরা পুনর্নবীকরণ করতে পারি। বর্জ্যের পরিমাণগত হ্রাস, অর্থাৎ যে বর্জ্য পদার্থগুলো পরিবেশে দূষণ সৃষ্টি করে বা পরিবেশের ক্ষতি সাধন করে, সেগুলোকে আমরা ধীরে ধীরে তার পরিমাণ কমাতে পারি, বজ্রের পরিমাণগত হ্রাস। তাহলে এখান থেকে আমরা তিনটি অপশানই কিন্তু আমাদের কাছে এটা মিলে যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলতে পারি সবগুলি প্রযোজ্য। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতির মধ্যে এগুলো সবকটি প্রযোজ্য, তাই তো? আচ্ছা, তারপরে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো সবজির খোসা, সাবান জল, খাবারের প্যাকেট, ইনজেকশন সিরিঞ্জ। তাহলে চিকিৎসার সঙ্গে সম্পর্কিত বর্জ্য, সবজির খোসার সঙ্গে কি চিকিৎসা শাস্ত্রের কোনো মিল রয়েছে? নেই। সাবান জল, এটাও সরাসরি যোগ নেই। খাবারের প্যাকেট, সরাসরি যোগ নেই। তাহলে কি রয়েছে? ইনজেকশন সিরিঞ্জ। এইটা কিন্তু চিকিৎসা সংক্রান্ত একটি বর্জ্য পদার্থের উদাহরণ হিসাবে আমরা ধরতে পারি, তাই তো? তাহলে এটা হচ্ছে একটা চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ, ইনজেকশন সিরিঞ্জ। আচ্ছা, ইনজেকশন কাদের কাদের নিতে ভালো লাগে? কারোর নিতে ভালো লাগে না, কারণ যখনই দেয়, সূচটা যখন ফোটায় তখন খুব কষ্ট হয়, তাই না? একদম ঠিক। তো ভালো লাগে আমি এমনি জিজ্ঞাসা করলাম, কারণ এটা কোনো খাওয়ার জিনিস নয় যে ভালো লাগবে। যদি শরীর খারাপ হয়, সমস্যা হয়, তখন তো বাধ্য হয়ে ডক্টর যদি প্রেসক্রাইব করে, ডক্টর দিতে চায় শরীরের ভালোর জন্য, তখন তো ইনজেকশন নিতেই হয়, যতই ভয় লাগুক, যতই কষ্ট হোক, যতই খারাপ লাগুক, তাই না? একদম ঠিক। আচ্ছা, এর সঙ্গে দেখো আরো একটি প্রশ্ন দিয়েছে, একটি সংক্রামক বর্জ্য হলো কি? সংক্রামক বর্জ্য, সংক্রামক জিনিসটা কি? অর্থাৎ যে বর্জ্য পদার্থ সাথে বিভিন্ন রকম রোগ জীবাণু মিশে পরিবেশে সেই রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে, তাই না? 1 নম্বর রক্তমাখা তুলো, 2 নম্বর পচা সবজি, পচা খড়, গোমূত্র। তাহলে এর মধ্যে রক্তমাখা তুলো কি? রক্তমাখা যখন যে কোনো মানুষের শরীর থেকে যখন রক্ত নেওয়া হচ্ছে, সেটা দূষিত রক্ত হতে পারে, এটা জীবাণুযুক্ত রক্ত থাকতে পারে। পচা সবজি, সবজি তো পচে যাচ্ছে, ফেলে দিচ্ছি আমি। পচা খড়, খড় তো রাস্তায় পড়ে থাকছে, যে কোনো জায়গায় পচে যেতেই পারে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। আর হচ্ছে গোমূত্র। তাহলে এটা তিনটের কোনোটাই সংক্রামক বর্জ্যের উদাহরণ হিসেবে পড়ছে না। তাহলে সঠিক উত্তরটি কি দাঁড়াচ্ছে? রক্তমাখা তুলো। রক্তমাখা তুলো হচ্ছে সঠিক উত্তর। তাহলে একটি সংক্রামক বর্জ্যের উদাহরণ কি হলো? রক্তমাখা তুলো। তাহলে আমি একটু সবাইকে রিপিট করে দিই আবার একটু সবার সুবিধার জন্য, তোমাদের মনে রাখার জন্য। ক্লিন সিটি পরিকল্পনাটি করা হয় বা পরিলক্ষিত হয় কোন শহরে? ভেরি গুড, কলকাতা শহরে বা কলকাতায়। একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের উদাহরণ কি? এইখানে যে অপশন রয়েছে তার থেকে আমরা তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ইউরেনিয়াম উদাহরণটাকে সঠিক উত্তর বেছে নিই, তাই তো? একদম ঠিক। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো সবকটা এখানে বলা হয়েছে। বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, অর্থাৎ সবকটি অপশানই কিন্তু আমাদের এখানে প্রযোজ্য, তাই তো? আচ্ছা, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যর উদাহরণ কি? সবজির খোসা, সাবান জল, খাবারের প্যাকেট, না? সঠিক উত্তর হচ্ছে ইনজেকশন সিরিঞ্জ, যেটা হচ্ছে সঠিক উত্তর।
একটি সংক্রামক বর্জ্যের উদাহরণ কি? রক্তমাখা তুলো। তাহলে এতক্ষণে যে আলোচনা করলাম সবাই বুঝতে পেরেছো? খুব ভালো। আচ্ছা, এবার হচ্ছে যে বজ্র গন্ধ ছড়ায় তা হলো, অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে, প্লাস্টিক আমরা যতই ভেঙে দিই, ফেলে দিই, প্রচুর পরিমাণে এর থেকে গন্ধ ছড়ায় না। ভাঙা টিন গন্ধ ছড়ায় না। সবজির শিশি, মানে কাঁচা শিশির কথা বলা হচ্ছে, ছড়ায় না। তাহলে কিসের থেকে ছড়ায়? সবজির অবশিষ্টাংশ। দেখবে সবজির অবশিষ্টাংশ বা যে কোনো পচা ফল সবজি আমরা যখন ফেলে দিই সেখান থেকে কিন্তু একটা দুর্গন্ধ বেরোতে থাকে। আবার এটা একদিক থেকে দুর্গন্ধ কেন হয় বলতো? কারণ বিভিন্ন অণুজীব দ্বারা এই সবজিগুলো ধীরে ধীরে মাটিতে বা পরিবেশে মিশে যাচ্ছে, সেই জন্য এটা সবজির অবশিষ্টাংশ হচ্ছে। ঠিক আছে। বাথরুমের সাবান জল হলো কি? কি জাতীয় বজ্র পদার্থ? তোমরাই বলো তো। বাথরুমের সাবান জল একদম সিম্পল, তরল জাতীয় বজ্র পদার্থ হচ্ছে বাথরুমের সাবান জল, তাই তো? আচ্ছা, প্লাস্টিক টুকরো কি জৈব বিশ্লেষ্য, জৈব অবিশ্লেষ্য, সংক্রামক অসংক্রামক বর্জ্য? সংক্রামক অসংক্রামক, সংক্রামক চিকিৎসা ক্ষেত্র থেকে যদি কোনো জিনিস পরিবেশে বা বিষ ছড়িয়ে দিতে পারে তখন সংক্রামক বর্জ্য বলবো। আর যেগুলো অসংক্রামক সেগুলো চিকিৎসা সংক্রান্তই বর্জ্য, কিন্তু সেগুলো পরিবেশে বিষ ছড়ায় না। আর থাকলো জৈব বিশ্লেষ্য আর জৈব অবিশ্লেষ্য। জৈব বিশ্লেষ্য কোনগুলো? যেগুলো পরিবেশে সহজে মিশে যেতে পারে, তাই তো? আর জৈব অবিশ্লেষ্য কোনটা? জৈব অবিশ্লেষ্য হচ্ছে যেটা পরিবেশে দীর্ঘদিন ধরে একই রকম ভাবে থাকে, কোনো রকম তার পরিবর্তন লক্ষ্য করা যায় না, সেটা হচ্ছে জৈব অবিশ্লেষ্য। লোহা, প্লাস্টিক, কাঁচ, সবজি খোসার পুনর্ব্যবহার সম্ভব নয়। তাহলে বলা হচ্ছে কোনটির পুনর্ব্যবহার সম্ভব নয়? কি মনে হচ্ছে? লোহা। দেখো, লোহা যদি একবার মানে তার আকৃতি পরিবর্তন হয়ে যায় বা আমরা যদি কিছু পরিবর্তন লৌহকে গলিয়ে আমরা আবার পুনর্ব্যবহার করতে পারছি। প্লাস্টিক, এই একমাত্র প্লাস্টিক জাতীয় বিভিন্ন যে অর্থাৎ যে ক্যারি প্লাস্টিক, সেগুলো কিন্তু আমরা সহজে পুনর্ব্যবহার করতে পারি না। কাঁচ, এটাকে পুনর্ব্যবহার করতে পারি বারবার বিভিন্ন রকম হিসাবে। সবজির খোসাটাকেও কিন্তু পুনর্ব্যবহার করা সম্ভব, কারণ এই সবজির খোসা থেকে কিন্তু পরবর্তীতে পশু খাদ্য হিসাবে, কম্পোস্ট সার হিসাবে আমরা ব্যবহার করতে পারছি। তাহলে একমাত্র প্লাস্টিক, এই প্লাস্টিক পুনর্ব্যবহার সম্ভব নয়। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া আর হচ্ছে ক্লোরিন। তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান যদি আমরা ধরি তাহলে সেটা আমরা কি মনে করছি? মিথেন। এই মিথেন হচ্ছে বায়োগ্যাসের প্রধান একটি উপাদান, যেটা বায়োগ্যাসের প্রধান উপাদান হিসাবে আমরা মনে করি। ঠিক আছে, মিথেন। ওজনহীন একটি বর্জ্য হলো, অর্থাৎ যে দ্রব্যের বা যে বর্জ্য পদার্থের ওজন সেরকম ভাবে লক্ষ্য করা যায় না। কার্বন ডাই অক্সাইড, গ্যাস হলেও একটা নির্দিষ্ট ওজন রয়েছে, বোতাম, নোংরা জল, মাছের আঁশ। এই মাছের আঁশের ওজন তুলনামূলকভাবে একটা ওজনহীন বর্জ্য পদার্থের উদাহরণ আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে। রাসায়নিক বর্জ্য উৎপন্ন হয় কোথা থেকে? মূলত যানবাহন থেকে, কারখানা থেকে, গৃহস্থালী থেকে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। কোথা থেকে উৎপন্ন হয়? কারখানা থেকেই কিন্তু এই রাসায়নিক বর্জ্য বেশি পরিমাণে উৎপন্ন হতে দেখা যায়। ঠিক আছে। তাহলে রাসায়নিক বর্জ্য উৎপন্ন কোথা থেকে হয়? কারখানা থেকে রাসায়নিক বর্জ্য কিন্তু উৎপন্ন হতে দেখা যায়। তাহলে আমি একটু রিপিট করে দিই সবার সুবিধার জন্য। যে বজ্র গন্ধ ছড়ায় তা হলো
সবজির অবশিষ্টাংশ। খুব ভালো বলেছো। বাথরুমের সাবান জল একটি তরল বর্জ্য পদার্থের উদাহরণ। প্লাস্টিক টুকরো জৈব অবিশ্লেষ্য পদার্থ। প্লাস্টিক পুনর্ব্যবহার সম্ভব নয়। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ওজনহীন একটি বজ্র মাছের আঁশ। রাসায়নিক বজ্র উৎপন্ন হয় কোথা থেকে? কারখানা থেকে রাসায়নিক বর্জ্য উৎপন্ন হতে দেখা যায়। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে আমরা যেটুকু বিকল্প প্রশ্নভিত্তিক প্রশ্ন আলোচনা করলাম, সবাই ভালো করে নোট ডাউন করে নিয়েছো? খুব ভালো। আচ্ছা, এবার আমরা এই অংশে যেটা জানবো সেটা হচ্ছে যে স্তম্ভ মেলাতে হবে আমাদেরকে। বাম দিক এবং ডান দিকের যে স্তম্ভ সেটা মেলাতে হবে। এখানে বেশ কিছু বাম দিকে দিয়েছে, দেখো, পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার, পুনরাবর্তন, প্রত্যাখ্যান, চটের থলে আর সিরিঞ্জ। এই চারটি জিনিস দেওয়া হয়েছে, এই ছটি, আর ছটি তার সঙ্গে অপশন বিকল্প অপশন দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে? তো বাঁ দিক আর ডান দিক, পরিমাণ হ্রাস, কিসের আমরা পরিমাণ হ্রাস করতে পারি? পরিবেশ থেকে। পরিবেশ থেকে আমরা কিন্তু পলিথিনের বিভিন্ন যে শীট, পলিথিন চাদর, সেটা চেষ্টা করলেই কিন্তু তার আমরা পরিমাণ হ্রাস করতে পারি। ঠিক আছে? পুনর্ব্যবহার, পুনর্ব্যবহার হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি? সবজির খোসা, এগুলোকে আমরা পুনর্ব্যবহার করতে পারি। মানে সবজির খোসাকে কিভাবে? পশুখাদ্য রূপে বা সেটাকে পচিয়ে কম্পোস্ট সার হিসাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। পুনরাবর্তন, অর্থাৎ কোনো একটা দ্রব্যে নতুন করে নতুন রূপে যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে সেটা কি? লোহার টুকরো, অর্থাৎ ছোট ছোট লোহার টুকরো যদি আমরা আগুনে গলিয়ে একটা বড় খণ্ড করতে চেষ্টা করি, সেটা কিন্তু অবশ্যই সম্ভব, সেটা হবে পুনরাবর্তন। প্রত্যাখ্যান, বলতো আমাদের কোন জিনিস সব থেকে একদম পরিবেশ থেকে প্রত্যাখ্যান করা উচিত? প্লাস্টিকের ব্যাগ, তাই না? এই প্লাস্টিকের ব্যাগ আমাদের প্রত্যাখ্যান করা উচিত। চটের থলে কি হবে? জৈব বিশ্লেষ্য বর্জ্য। কারণ চটের থলে, এটাকে মূলত এটা আসছে, চটের থলে মানে পাটজাত দ্রব্য, পাটের আঁশ, তো এটা পরিবেশে সহজে মিশে যায়, সেজন্য জৈব বিশ্লেষ্য বর্জ্য পদার্থের উদাহরণ বলতে পারি এটাকে আমরা। সিরিঞ্জ কি বাকি আছে? সংক্রামক বর্জ্য। চিকিৎসা সংক্রান্ত সংক্রামক বর্জ্যের উদাহরণ হচ্ছে সিরিঞ্জ, তাই তো? তাহলে এই পর্যন্ত বুঝতে পারলে সবাই? পরিমাণ হ্রাস করতে গেলে পলিথিন চাদর, পুনর্ব্যবহার সবজির খোসা, পুনরাবর্তন লোহার টুকরো, প্রত্যাখ্যান প্লাস্টিক ব্যাগ, চটের থলে জৈব বিশ্লেষ্য বর্জ্য, সিরিঞ্জ সংক্রামক বর্জ্য। ঠিক আছে? আচ্ছা, আরো একটা ডান দিক বাম দিক রয়েছে, সেটা কি রয়েছে? 3R। 3Rটা কি বলতো? কিসের? বজ্র ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি, অর্থাৎ যেটা আমরা রিইউজ, রিডিউস আর রিসাইকেল, তাই তো? এই 3R, এই 3R যেটা বজ্র ব্যবস্থাপনার আধুনিকতম পদ্ধতি হিসাবে আমরা জানি, সেই জন্য 3R বলা হচ্ছে। বায়ু দূষণের সঙ্গে কোনটা মিলবে এখানে? বায়ু দূষণের সাথে এখানে যেটা মিলবে সেটা হচ্ছে সিএফসি গ্যাস, তাই তো? অর্থাৎ সিএফসি পুরো কথা কি? ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি গ্যাস। জনসচেতনতা বৃদ্ধি করা কাদের কাজ? তোমাদের কাজ। তোমরা কারা? শিক্ষার্থী। তোমাদের কাজ হচ্ছে যে পরিবেশ সংক্রান্ত দূষণগুলো হচ্ছে যাতে না ঘটে, বা এমন কোনো বিকল্প দ্রব্যের ব্যবহারের সন্ধান মানুষকে দিতে হবে যেটা মানুষ পরিবেশ সম্পর্কে জানবে এবং প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকবে।
অর্থাৎ বিকল্প দ্রব্যের ব্যবহার সম্পর্কে তাকে জানাতে হবে। এটা তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, শিক্ষার্থীদের কাজ জনসচেতনতা বৃদ্ধি করা। সিরিঞ্জটা কি? এটা একটা একদম ঠিক চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থের উদাহরণ হচ্ছে সিরিঞ্জ, তাই তো? খুব ভালো। আচ্ছা, এবার আমরা কয়েকটি শূন্যস্থান পূরণ, এই শূন্যস্থান পূরণ আমরা কয়েকটা একটু চট করে জেনে নেব। বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য। বজ্র কাগজ কি? অর্থাৎ এই যে কাগজ, কাগজ কি পরিবেশে মিশে যায়? মিশে যায়। তাহলে কি ধরনের বর্জ্য? জৈব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর ধরনের বর্জ্য আমরা বলতে পারি, নাকি না অন্য কিছু বলবো? একদম ঠিক, জৈব ভঙ্গুর ধরনের বর্জ্য আমরা বলতে পারি। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য। বৈদ্যুতিন মানে কি? ইলেকট্রনিক্স। বর্জ্য মানে ওয়েস্ট, তাহলে ই ওয়েস্ট বলা হয়। সেই জন্য এই ইলেকট্রনিক ওয়েস্ট বা ই ওয়েস্ট বলা হয়, সেই জন্য আমি ই বর্জ্য এখানে উল্লেখ করেছি। ঠিক আছে, বোঝা গেছে? কৃষিজ বর্জ্যের সৃষ্টি হয় সাধারণত ড্যাশ সার ব্যবহার ফলে। কৃষিজ দ্রব্যের যে বর্জ্য, সে বর্জ্য পদার্থ এখানে কি ধরনের সার ব্যবহার করার ফলে বলতো? এখানে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থের উৎপন্ন হয়। রাসায়নিক সার যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এখানে এই কৃষিজ বর্জ্যের সৃষ্টি হতে পারে। ঠিক আছে? তার হচ্ছে ড্যাশ পদ্ধতিতে বৃহদায়তন ফাঁকা জমিকে খুব গভীরভাবে খনন করে সেখানে বর্জ্য পদার্থ নিক্ষেপ করা হয়। তাহলে একটা পদ্ধতি আমরা আলোচনা করেছিলাম, সে পদ্ধতিটা কি? যেখানে একটা বৃহদায়তন ফাঁকা জমিকে গভীরভাবে গর্ত করে সেখানে বর্জ্যপদার্থ আমরা নিক্ষেপ করি, সেই পদ্ধতিটিকে কোন পদ্ধতি বলা হয় সেইটা জানতে চাওয়া হয়েছে। কি পদ্ধতি সেটা? সেটা হচ্ছে ভেরি গুড, ল্যান্ডফিল বা বাংলায় যদি আমরা বলি ভরাটকরণ পদ্ধতি বলতে পারি। তাই তো? খুব ভালো বলেছো তোমরা। ড্যাশের সাহায্যে আমরা একই জিনিস একাধিকবার ব্যবহার করতে পারি। কিসের সাহায্যে? যেটা ইংলিশে আমরা বলছি রিসাইক্লিং। রিসাইকেলের সাহায্যে, অর্থাৎ পুনর্ব্যবহারের সাহায্যে আমরা একই জিনিস একাধিকবার ব্যবহার করতে পারি। তাই তো? হ্যাঁ, উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? বিভিন্ন কাঁচের দ্রব্য, সেগুলোকে বাড়িতে আমরা শোপিস হিসেবে সাজিয়ে ব্যবহার করতে পারি। পেনদানি বা প্লাস্টিক বিভিন্ন দ্রব্য, পেনদানি ব্যবহার করতে পারি। কিছু ফেলে দেওয়ার দ্রব্য, সেগুলো না দিয়ে শুধু ভালো করে ডিজাইন করে তাতে মাটি দিয়ে সেটাকে আমরা গাছের টব হিসেবে ব্যবহার করতে পারি। এরকম ভাবে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি বিভিন্ন জিনিসকে। আবার কাগজকে ফেলে না দিয়ে ঠোঙা হিসেবে ব্যবহার করতে পারি। এরকম বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন জিনিসকে। ঠিক আছে? তাহলে বজ্র কাগজ কিসের উদাহরণ? কি ধরনের বর্জ্য? জৈব ভঙ্গুর ধরনের বর্জ্য। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয়? ই বর্জ্য বলা হয়। কৃষিজ বর্জ্যের সৃষ্টি হয় সাধারণত কিসের ফলে? রাসায়নিক সার ব্যবহারের ফলে। ড্যাশ পদ্ধতিতে বৃহদায়তন ফাঁকা জমিকে খুব গভীরভাবে খনন করে সেখানে বর্জ্য পদার্থ নিক্ষেপ করা হয় ল্যান্ডফিল বা ভরাটকরণের সাহায্যে। ড্যাশের সাহায্যে আমরা একই জিনিস একাধিকবার ব্যবহার করতে পারি। পুনর্ব্যবহারের সাহায্যে আমরা একই জিনিস একাধিকবার ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর অল্প কিছু প্রশ্ন রয়েছে আজকের জন্য। বলা হচ্ছে যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি, বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি ধরনের পদার্থ বলা হয়? তাকে জৈব বিশ্লেষ্য বলা হয়ে থাকে। কি বলা হয়? জৈব বিশ্লেষ্য বলা হয়। তাই তো? আচ্ছা, এবার বলা হচ্ছে যে
জৈব বিশ্লেষণে বুঝতে পারছো তো, যে বর্জ্য পদার্থ পরিবেশের সাথে সহজেই মিশে যায়, জল মাটি বাতাসের সঙ্গে মিশে গিয়ে তার আর কোনো অস্তিত্ব অস্তিত্ব থাকে না, সম্পূর্ণভাবে পরিবেশে নষ্ট হয়ে যায়। প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। কবে হয় এটা? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, তাই তো? ভেরি গুড। ড্যাশ হলো এক প্রকার পৌরসভার বর্জ্যের উদাহরণ। পৌরসভার বর্জ্যের কিন্তু অনেক ধরনের উদাহরণ রয়েছে। গৃহস্থালী থেকে সংগ্রহ করা বর্জ্য পদার্থ থাকে, খাটাল থেকে সংগৃহীত বর্জ্য পদার্থ, তারপরে কংক্রিটজাত বর্জ্য পদার্থ, রাস্তাঘাট থেকে বর্জ্য পদার্থ, বিভিন্ন অফিস থেকে সংগ্রহ করা বর্জ্য পদার্থ, বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ থাকে। তো এখানে যে কোনো একটা উদাহরণ তোমাদেরকে দিতে হবে। আমি এখানে খাটালের বর্জ্য পদার্থ উদাহরণ দিয়েছি। ড্যাশ থেকে বিভিন্ন রকম বিষক্রিয়তার উদ্ভব হয়। তাহলে কিসের থেকে হয়? বিষাক্ত বর্জ্য থেকেই কিন্তু বিভিন্ন রকম বিষক্রিয়তার উদ্ভব হয়। বিষাক্ত বর্জ্য অর্থাৎ যেটা পরিবেশে বিষ মিশে যায়। 3R, 3R কি পদ্ধতি সেটা? 3R, হ্যাঁ তোমরাই বলো। রিডিউস, রিইউজ আর রিসাইকেল। অর্থাৎ পরিমাণ হ্রাস করতে হবে, পুনর্ব্যবহার করতে হবে আর পুনর্নবীকরণ রিসাইকেল করতে হবে, তাই তো? এই হলো 3R পদ্ধতি। তাহলে দেখো আমরা এখানে 10টা শূন্যস্থান পূরণ আমরা জেনে নিলাম। আমি একটু বলে দিই আরেকবার। যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল মাটি বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলা হয়? জৈব বিশ্লেষ্য বলা হয়। প্রত্যেক বছর 5ই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। খাটালের বর্জ্য একটি পৌরসভার বর্জ্যের উদাহরণ। আর বিষাক্ত বর্জ্য থেকে বিভিন্ন রকম বিষক্রিয়তার উদ্ভব হয়। 3R কি? রিইউজ, রিডিউস আর রিসাইকেল। বোঝা গেল তো সবাই? আচ্ছা, তো আমরা এই অংশে কিছুটা প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তী অংশে সত্য মিথ্যা আর 2-1 কথায় উত্তর আর অল্প কিছু শূন্যস্থান পূরণ সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে দিয়েছি, তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নিয়েছো। আমি আশা করব তোমরা এগুলো একটু জেনে আসবে। আমি পরের ক্লাসে শুরুতে এই প্রশ্নগুলো আগে তোমাদেরকে আমি একটু জিজ্ঞাসা করে নেব, ঠিক আছে? সবাই খুব ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।